নমস্কার বন্ধুরা, খাকি যাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, যারা ভাবছো যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নেবে, তো তাদের জন্য বলে দেই, বিশেষত তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানানো। এবং এই ভিডিওটাতে আমরা দেখব যে ডাব্লিউবিপি কনস্টেবলের সিলেবাস কী রয়েছে, কী বিষয়ে পড়তে হবে, এবং ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ফিজিক্যাল মেজারমেন্টে কোন কোন বিষয়গুলি ধ্যান রেখে তোমাকে এই প্রিপারেশনের দিকে এগোতে হবে বা এর প্রিপারেশন নিতে হবে। তো যে কোনো বিষয়ে প্রিপারেশন নিতে গেলে নিজের একটা স্ট্র্যাটেজি দরকার। সেই সমস্ত স্ট্র্যাটেজির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি হয় পুলিশের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। তো তোমার কোন কোন ফিজিক্যাল ফিটনেস থাকা দরকার, যার কারণে তুমি এই পরীক্ষাতে এলিজেবল হবে বা এই চাকরির জন্য এলিজেবল হবে, সেটাই আজকের এই ভিডিওতে বলবো এবং সিলেবাস সম্পর্কে একটা ধ্যান ধারণা দেবো। তো দেখো, এই যে নোটিশটা আমি ওপেন করে রেখেছি, এই নোটিশটা হচ্ছে 2024 সালে ডাব্লিউবিপি কনস্টেবলের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশনটা, এবং সেই নোটিফিকেশন অনুসারে তোমাদের দেখাবো যে কত ভ্যাকেন্সি ছিল, সেটাও তোমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে পরখ করে নিতে পারো। তো এই নোটিফিকেশনটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডাব্লিউবিপি কনস্টেবলের কীরকম কী ভ্যাকেন্সি আসে। তো এখানে যদি দেখো, টোটাল ভ্যাকেন্সি 24-এ ছিল কত, মোটের উপরে 11,749, যার মধ্যে ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেলদের ক্ষেত্রে ছিল 8,212, এবং ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত ছিল, 3,537টি। তো মোটামুটি ডাব্লিউবিপিতে এরকমই ভ্যাকেন্সি থাকে। তো তোমরা প্রিপারেশন নাও, আশা করা যায় পরবর্তী ক্ষেত্রে যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে আরও বেশি ভ্যাকেন্সি থাকতে পারে। ঠিক আছে, তো চলো মেইন ভিডিওতে আমরা চলে যাই, বা ভিডিওর মূল আকর্ষণীয় স্থানে বা আলোচনার স্থানে আমরা চলে যাই। তো দেখো, আমাদের প্রধান যেটা বিষয় আজকে নতুনদের জন্য, সেটা হচ্ছে যে তাদের ফিজিক্যালের কোন দিকটা ধ্যান দিতে হবে এবং কোন মেজারমেন্টটা তাদের ঠিকঠাক থাকতে হবে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশনের জন্য। তো দেখো, এই নোটিশটা যদি তোমরা দেখো, অর্থাৎ এটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের অফিসিয়াল নোটিশ। প্রত্যেক বছর যখন ভ্যাকেন্সি বের হয় তার সাথে সাথে কিন্তু এটা অ্যাটাচ করা থাকে। তো সেই অনুসারে দেখো, তুমি দেখবে এখানে কি বলা হয়েছে যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গোর্খা, গারোয়াল এবং রাজবংশী এবং শিডিউল ট্রাইব, এই যে ইয়েগুলি রয়েছে, এদের বাদে, অর্থাৎ এই কাস্টগুলি বাদে বা সাবকাস্টগুলি বাদে, যেমন রাজবংশী, সাবকাস্ট, গোর্খা, গারোয়াল যারা রয়েছে এদের বাদে অন্য সমস্ত যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে তোমার হাইট লাগবে কত, 167 সেন্টিমিটার। তাহলে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট কি, গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের বাদে সমস্ত যারা রয়েছে তাদেরকে হাইট লাগবে 167 সেন্টিমিটার, এবং এর উপরে, নিচে হলে কিন্তু হবে না। এবং ওয়েট লাগবে কত, মিনিমাম 57 কেজি, মিনিমাম 57 কেজি। চেস্ট কত থাকতে হবে তোমার, চেস্ট 78 সেন্টিমিটার তোমার উইদাউট এক্সপেনশন, অর্থাৎ সাধারণ অবস্থায় নর্মালিতে লাগবে 78 সেন্টিমিটার, এবং তারপরে তোমাকে কি করতে হবে, এক্সপেনশন করতে হবে কত, 5 সেন্টিমিটার, অর্থাৎ ফোলানোর পর, চেস্ট ফোলানোর পর তোমাকে রাখতে হবে কত, 83 সেন্টিমিটার। সেটা সমস্ত ক্যাটাগরির জন্য। আর যারা গোর্খা, গারোয়াল রয়েছে তোমরা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব শ্রেণীর রয়েছে, তাদেরকে কি করতে হবে, তাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, এবং তোমাদের ওয়েট লাগবে 53 কেজি। ঠিক আছে, এবং তোমাদের যেটা চেস্ট লাগবে, চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার, এবং এক্সপেনশনে তার সাথে 5 সেন্টিমিটার অ্যাড করো, তাহলে হয়ে যাচ্ছে কত তোমাদের, 81 সেন্টিমিটার। বোঝা গেল? এবার আসছি ফিমেলদের ক্ষেত্রে। দেখো, ফিমেলদের যেটা রয়েছে সেটা কি বলেছে, যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গারোয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রেও সেই যে গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে অন্যান্য যে সমস্ত শ্রেণীর রয়েছে সবার জন্য হাইট কত লাগবে, 160 সেন্টিমিটার, এবং ওয়েট লাগবে কত, 49 কেজি, 49 কেজি। এবং মহিলাদের ক্ষেত্রে চেস্ট এবং চেস্ট এক্সপেনশনের কোনো কিন্তু পদ্ধতি বা তুমি বলবে কোনো ক্রাইটেরিয়া কিন্তু বলা নেই। ঠিক আছে, আর গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে কত, 152 সেন্টিমিটার, এবং ওয়েট, মিনিমাম ওয়েট থাকতে হবে 45 কেজি। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে দেখো, অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে, তাদের হাইট লাগবে 163, এবং ওয়েট লাগবে 52, এবং তারা যদি গোর্খা, গারোয়ালি এবং রাজবংশী থেকে এবং শিডিউল ট্রাইব থেকে হয় তাহলে 155 সেন্টিমিটার হাইট এবং 48 কেজি তাদের মিনিমাম ওয়েট থাকতে হবে। ঠিক আছে, তো এবার আসি পিইটি ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে। দেখো, মেলদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কীভাবে হয় বা কী তার ক্রাইটেরিয়া রয়েছে। মেলদের ক্ষেত্রে তুমি দেখবে তাদের কি করতে হয়, 1600 মিটার রান করতে হয় 6.5 মিনিটে মেলদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি যে ক্যাটাগরিরই হও না কেন,
ঠিক আছে। আর ফিমেলদের ক্ষেত্রে কি করতে হয়, 800 মিটার রান করতে হয় 4 মিনিটে। আগে এই 4 মিনিটটা কিন্তু 4.5 মিনিট ছিল, এই 2024 থেকে এটা কি করে দেওয়া হয়েছে, 4 মিনিট করে দেওয়া হয়েছে। এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এই 800 মিটার রান করতে হয় 3 মিনিট 30 সেকেন্ডে। বোঝা গেল, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আগে যেটা বললাম সেটা ছিল ফিজিক্যাল মেজারমেন্ট, আর এফিসিয়েন্সির ক্ষেত্রে তোমার কি করতে হবে, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে, এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার 3.5 মিনিটে। বোঝা গেল, এটা হচ্ছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট। তো সিলেবাসে যাওয়ার আগে এই রিক্রুটমেন্টের মেথডটা একটা বলে দিই, যে এর আগে ডাব্লিউবিপির সমস্ত নিয়োগ হতো কত, প্রথমে একটা রিটেন টেস্ট হতো প্রিলিমিনারি, যেটাকে বলা হতো 100 মার্কসের, কিন্তু 2024 থেকে সেটাকে তুলে দিয়ে 85 মার্কসের একটা রিটেন এক্সামিনেশন নেওয়া হয় এবং এটাকেই ফাইনাল এক্সাম ধরা হয়। ঠিক আছে, আগে প্রথমে প্রিলিমিনারি হতো 100, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি হতো, তারপরে পিইটি এবং পিএনটি কমপ্লিট করার পর তোমার মেইন এক্সাম হতো 85 নম্বরের, দেন তারপর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হতো। কিন্তু 2024 থেকে প্রিলিমিনারি বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটাই রিটেন টেস্ট নেওয়া হয় 85 নম্বরের, এবং তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট করার পর ইন্টারভিউ, এবং তারপরে কি আসে, ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, তাহলে 2024-এর পরে আমাদের এই যে সিলেবাসে চেঞ্জেস আসলো, 85 নম্বরের যে পরীক্ষা হচ্ছে, সেই 85 নম্বরের যে মার্কস ডিভিশন সেটা কোন পেপার থেকে কতটা থাকে, চলো সেটা আমরা এখানে দেখে নিই। দেখো এখানে একটা সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাস অনুসারে বলা হয়েছে কি, যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এখান থেকে তোমার থাকবে কত, 25 নম্বর। ইংলিশ থেকে থাকবে তোমার কত, 10 নম্বর। এলিমেন্টারি ম্যাথ অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে অঙ্ক রয়েছে সেখান থেকে থাকছে 25 নম্বর, এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকছে কত, 25 নম্বর। তবে এখানে বলে রাখি, তোমাকে এই পরীক্ষাটায় পাশ করতে হলে সবথেকে গুরুত্বপূর্ণভাবে যে সেকশনগুলি তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে তোমার কি, কোন সেকশন, আমি একটা বলবো মাধ্যমিক যে সেকশনটা রয়েছে, মাধ্যমিক লেভেলের যে ম্যাথস সেকশনটা রয়েছে, এই সেকশনটাকে তোমাকে সব থেকে বেশি জোর দিতে হবে, এবং সেকেন্ড যেখানে জোর দিতে হবে সেটা হচ্ছে কি, রিজনিং। ঠিক আছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেস তোমার কী হয়ে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু ভুল করে, মোটামুটি 25টার মধ্যে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে, 17-18টা করে দিয়ে আসবে। কিন্তু ম্যাথামেটিক্সেই কিন্তু সবাই মার খেয়ে যায়, ম্যাথামেটিক্স, রিজনিং। যাদের এই দুটো পোর্শন ভালো রাখতে পারবে, এই ডাব্লিউবিপি লেভেলের যে ম্যাথ এবং যে রিজনিং দেবে, তুমি দেখবে 50টাতে 50টা করার মতো বহু স্টুডেন্ট রয়েছে। তো যারা এখানে ফুল মার্কস আনবে তাদের পাশ করার প্রবণতা সব থেকে বেশি থাকে। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেকশন সেটা হচ্ছে কি, ইংলিশ সেকশন। 10 নম্বর বলে আমি সেটাকে গুরুত্ব দেবো না, সেটা কিন্তু নয়। ইংলিশটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট রাখে ডাব্লিউবিপির সিলেকশনের ক্ষেত্রে, কারণ ওয়েস্ট বেঙ্গলের যারা এই ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নেয় তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়ামের, এবং তারা ইংলিশ পোর্শনটাকে ভয় পায় এবং এই স্থানটাই তারা ছেড়ে আসে, এবং দেখতে গেলে তাদের মধ্যেই ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু সিলেকশন হয় না। তো যেটা বলছিলাম, এই যে 10 নম্বর রয়েছে, এই 10 নম্বরের মধ্যে যদি তুমি 7 থেকে 8 নম্বর ক্যারি করতে পারো না ভাই, কি বললাম, 7 থেকে 8 নম্বর যদি ক্যারি করতে পারো তাহলে তোমার সিলেকশন পাক্কা। আর এই জেনারেল অ্যাওয়ারনেসে তো সবাই অন অ্যান এভারেজ দেখো 12 থেকে 14 সবাই পাবে, এবং 25-এর মধ্যে 17-18 সবাই অ্যাটেম্প করবে, কিন্তু ভুল গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের 12, 13, 10, 5 এরকম কিন্তু নম্বরে চলে আসে। তো তোমাকে টার্গেট রাখতে হবে যে যে স্থানে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নম্বর ম্যাথে, ম্যাক্সিমাম নম্বর রিজনিংয়ে, দেন ইংলিশে। জেনারেল অ্যাওয়ারনেসটা আমি অ্যাজ ইউজুয়াল যেরকম পড়ছি স্বাভাবিকভাবেই পড়বো, এবং ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট করার প্রবণতা রাখবো। ঠিক আছে, কিন্তু রিজনিং আর ম্যাথে কিন্তু 100-এ 100 আমাকে কী করতে হবে, অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। বোঝা গেল? এবার আসি অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য যে ফিস স্ট্রাকচার, সেটা 2024-এ কী ছিল। দেখো 2024-এর সমস্ত ক্যাটাগরির জন্য 150 টাকা নেওয়া হয়েছিল, এক্সেপ্ট শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের বাদে। তারা বাদের সমস্ত যে ক্যাটাগরি ছিল তাদের অ্যাপ্লিকেশন ফিস ছিল 150 টাকা, 150 টাকা দেখো। আর একটা প্রসেসিং ফিস নেওয়া হতো 20 টাকার, এবং টোটাল অ্যামাউন্ট তাদের লাগতো কত, 170 টাকা। কিন্তু আমরা যারা শিডিউল কাস্ট শ্রেণীর রয়েছি, শিডিউল কাস্টদের কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগতো না, কিন্তু আমাদের একটা প্রসেসিং ফিস দিতে হতো 20 টাকার, যেটা অনলাইনে কাটাতে হতো, এবং আমাদের টোটাল অ্যামাউন্ট লাগতো কত, 20 টাকা। শিডিউল ট্রাইবদের কি না, কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগতো না, তাদেরও প্রসেসিংয়ে একটা ফিস লাগতো 20 টাকা, এবং তাদের এই 20 টাকা কী করতে হতো, অনলাইন অ্যামাউন্ট কাটাতে হতো। কিন্তু 2026-এ এসে সরকারের পরিবর্তন হয়েছে। সরকার কি বলেছে, সরকারি ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ধরনের টাকা, সরকারি পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ধরনের ফিস কিন্তু নেওয়া হবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে 2026-এর পরে যে ভ্যাকেন্সিগুলো আসছে তার ক্ষেত্রে আশা করা যায় যে যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদেরও হয়তো এই ফিসটা নীল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম। তো আরও তোমাদের যদি নেক্সট কিছু জানার ইচ্ছা থাকে বা
ইচ্ছা হয় যে আরও কিছু জানতে হবে ডাব্লিউবিপি সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে কমেন্ট করো। কোন বিষয়ে তুমি জানতে চাও সেটা লিখে দাও। পরবর্তী ভিডিওতে তোমার এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।